তো আলোক তরঙ্গ এটা নিয়ে বলা হবে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, প্রিজম এই সমস্ত কিছু হয়ে গেছে। সরল ক্যামেরা, ঠিক আছে, মানুষের চোখ, এই সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে, মৌলিক বর্ণ, যৌগিক বর্ণ, ঠিক আছে। এবারে লিখব কি আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ আমরা এত সময় আলোকে কিভাবে নিয়েছি, এত সময় আলোকে কিভাবে নিয়েছি যে আলো একটা সরল রেখায় চলে, এরকম একটা আলোকে কিভাবে নিয়েছি, রশ্মি, তাই না? আলোকে কিভাবে নিয়েছি, রশ্মি। রশ্মি মানে কি সরল রেখায় চলে, এরকম করে আমরা সমস্ত কিছু ছবি এঁকেছি আলোর ক্ষেত্রে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আলো হচ্ছে কি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে কি হচ্ছে, লিখব কি না আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই নাম দেখে কি বোঝা যাচ্ছে যে যেখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটো একসঙ্গে থাকবে, যেখানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটো একসঙ্গে থাকবে, সেটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করবে, ঠিক আছে। সময়ের সাথে সাথে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পাল্টায়, এই জন্য সেখান থেকে একটা তরঙ্গের সৃষ্টি হবে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তবে কথা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী মানে কি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেক রকমের হতে পারে। তার মধ্যে 4000, মোটামুটি অ্যাভারেজে 4000 অ্যাংস্ট্রম থেকে 7500 কি 7000 অ্যাংস্ট্রম, 7500 লিখছি, 7500 অ্যাংস্ট্রম, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা, এর মধ্যে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো থাকবে তাদেরকে আমাদের চোখ হচ্ছে কি দেখতে পারে, মানে আমাদের চোখের দ্বারা দর্শনের অনুভূতি সৃষ্টি করতে পারে। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটো একসঙ্গে যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, সেখানে হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অনেক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হতে পারে, যেমন এক্স রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে, বা অতিবেগুনি রশ্মি, তারপরে হচ্ছে কি না অবলোহিত রশ্মি, এগুলো সবই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু তার মধ্যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লাটা আছে সেটাকে আমাদের চোখ দেখতে পায়, বাকিগুলোকে আমাদের চোখ কি করতে, আমাদের চোখ কিন্তু দেখতে পায় না। তো তাহলে কি বলবো, আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। এবার লিখবো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে যাদের তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে, সেগুলি আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে, তাহলে আলো তো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বললাম, তারপরে কি বলছি না তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে, সেগুলি আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলি হলো আলো, এদেরকেই বলবো আলো। আর বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছে না চোখ, ঠিক আছে, মানে দর্শনের অনুভূতি সৃষ্টি করতে পারছে না, তাদেরকে আমি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলবো, কিন্তু আলো বলতে পারবো না, ঠিক আছে। আলো হচ্ছে কি যেগুলো চোখে আমরা দেখতে পাবো, দর্শনের অনুভূতি জাগাবে। একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে প্রকৃতি, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি কি বৈশিষ্ট্য হতে পারে, সেটা হচ্ছে একজন বিজ্ঞানী সেটাকে হচ্ছে বিশ্লেষণ করে, সে হচ্ছে কি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ঠিক আছে। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রকৃতি, তড়িৎ
চুম্বকীয় তরঙ্গের প্রকৃতি বিশ্লেষণ করেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। মনে রাখতে হবে, ঠিক আছে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রকৃতি বিশ্লেষণ করে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য হবে সেগুলো আলোরও বৈশিষ্ট্য হয়ে যাবে, কেন কি আলো যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে কি লিখবো? তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কি কি আসছে দেখি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি হবে না, এই তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, যেমন আলো জলের মধ্য দিয়ে যেতে পারে, ঠিক আছে, আলো জলের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু যদি জল বা বায়ু কোনো কিছুও যদি নাও থাকে, তাতেও করে কিন্তু আলো যেতে পারবে, মানে আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়েও কিন্তু যেতে পারে। তাহলে এখানে কি লিখবো? যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চলাচলের জন্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চলাচলের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। জড় মাধ্যমের প্রয়োজন হয় না। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে, শূন্য স্থান, শূন্য মাধ্যম বলা হবে না, শূন্য স্থান, শূন্য মাধ্যম বলতে পারি, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে ও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেতে পারে, করতে পারে, ঠিক আছে। শূন্য স্থানে বা শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হয়? 3 × 10⁸ মিটার/সেকেন্ড, যেটাকে আমরা আলোর গতিবেগ নিই, ঠিক আছে। মানে একটা যদি গামা রশ্মি হয় বা এক্স রশ্মি হয়, সেটা যদি শূন্য স্থানের মধ্য দিয়ে যায়, তারও গতিবেগ কিন্তু কি হবে? তারও গতিবেগ কিন্তু 3 × 10⁸ মিটার/সেকেন্ড হবে, ঠিক আছে। 3 × 10⁸ মিটার/সেকেন্ড হবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গুলি তির্যক তরঙ্গ হয়। তির্যক তরঙ্গ কি বলছি, ঠিক আছে, তির্যক তরঙ্গ ব্যাপারটা কি বলছি, তির্যক তরঙ্গ হয়। 4 নম্বর, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা তরঙ্গগুলি বিক্ষিপ্ত হয় না। মানে এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উভয়ই আছে, কিন্তু এটা হচ্ছে মিলিত প্রভাব, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মিলিত প্রভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হচ্ছে। কিন্তু এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো বিক্ষিপ্ত হবে না।
ঠিক আছে। কিন্তু যদি একটা আধান যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যায় বা একটা আধান যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার উপরে বল প্রযুক্ত হবে, কিন্তু আলোর ক্ষেত্রে ওরকম হচ্ছে না। তো এবারে দেখ কি বলছি, তড়িৎ চুম্বকের তরঙ্গ চলাচলের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও তড়িৎ চুম্বকের তরঙ্গ যেতে পারে। এমন একটা তরঙ্গের নাম বল যেটা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দ, শব্দ তরঙ্গ, ঠিক আছে। কারণ কি শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, লিখে দিচ্ছি, শব্দ হচ্ছে কি, শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ তাদেরকেই বলে, যান্ত্রিক তরঙ্গ তাদেরকেই বলে যাদের চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। মানে হচ্ছে কি চলাচলের জন্য, চলাচলের জন্য জড় মাধ্যমের প্রয়োজন আছে, জড় মাধ্যম প্রয়োজন, মানে শূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ যেতে পারবে না। বলতে জলে আলো, জলে হচ্ছে বায়ুর গতিবেগ, জলে বায়ুর গতিবেগ ভালো হয় না বায়ুতে মানে হচ্ছে শব্দের গতিবেগ ভালো হয়? জলে, জলে শব্দের গতিবেগ ভালো হয় না বায়ুতে শব্দের গতিবেগ ভালো হয়? জলে ভালো হয়, ঠিক আছে। মানে জলের ভেতরে গিয়ে যদি কোনো একটা দূরে গিয়ে যদি একটা শব্দ করা হয়, তাহলে জলের ভেতরে থাকা অবস্থাতে সে কিন্তু ভালো শুনতে পাবে। একই দূরত্বে বায়ুতে যদি থেকে করা হয় ততটা ভালো শুনতে পাবে না। এখানে কারণ হচ্ছে কি, যে যে মাধ্যমের ঘনত্ব বেশি এরকম একটা ব্যাপার, সেক্ষেত্রে শব্দ ভালো চলাচল করতে পারে। যত ঘন মাধ্যম হবে তত শব্দ ভালো যেতে পারে। তো এখানে তাহলে কি হচ্ছে, এটা হলো। সেকেন্ড হচ্ছে কি, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকের তরঙ্গের বেগ, এটা তো আছে। তড়িৎচুম্বকের তরঙ্গগুলি তির্যক তরঙ্গ হয়। তির্যক তরঙ্গ আমি তোকে একটা বোঝাচ্ছি। আচ্ছা, তোরা দেখ, ধর একটা পুকুরে ঢিল ছুঁড়ে দিলে, ঠিক আছে, পুকুরে ঢিল ছুঁড়ে দিলে কি হবে, মাঝখানে ঢিলটা পড়েছে, এবারে ওই পুকুরের জলে কোনো একটা শোলা, মানে হচ্ছে শোলা হচ্ছে কি ভেসে আছে, ঠিক আছে। তো যখন ঢিল পড়লো তাহলে কি হবে, জলের তরঙ্গটা যে যাবে তখন কীরকম ভাবে যাবে বলতো, এরকম ঢেউ খেলিয়ে খেলিয়ে যাবে, তাই না? মানে কি হবে, যে শোলাটা আছে সেটা কি হবে, ওপর নিচে হবে, তাই না? ওপর নিচে হবে। যদি দেখিস ভালো করে, জলের উপরে থাকা শোলাটা কি হবে, উপর নিচে হবে। আর কি না, তরঙ্গটা আস্তে 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 চলে যাবে। তো এখানে তাহলে কি হচ্ছে, তরঙ্গটা তো চলে যাচ্ছে এরকম করে, মানে জলের হচ্ছে পুকুরের হচ্ছে কেন্দ্রে আমি ফেলেছি, মাঝে ফেলেছি, তরঙ্গটা আস্তে আস্তে পাড়ের দিকে চলে যাচ্ছে। কিন্তু জলের যে কণা আছে, মানে শোলা যে আছে এখানে, সেটা কিন্তু এরকম করে উপর নিচে হচ্ছে। মানে তরঙ্গের গতিবেগ, তরঙ্গের যে গতির অভিমুখ, যে মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গটা যাচ্ছে তার যে কণা পরস্পর লম্বভাবে থাকবে। মানে তরঙ্গটা এদিকে যাচ্ছে, এটা তরঙ্গের অভিমুখ, যে মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গটা যাচ্ছে, জলের মধ্যে দিয়ে তরঙ্গটা যাচ্ছিল, তো জলের কণা যদি থাকে সে কি হবে, এরকম উপর নিচে নামতে আর উঠতে থাকবে। এই যে ব্যাপারটা হচ্ছে, এখানে কি হচ্ছে, যে কণার গতির অভিমুখ আর তরঙ্গের অভিমুখের মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি। এই তরঙ্গগুলোকে বলে তির্যক তরঙ্গ। তো এখানে হয় কি, যে এই যে যে তড়িৎচুম্বকের তরঙ্গ, তড়িৎচুম্বকের তরঙ্গের কি হয় না, তড়িৎ ক্ষেত্র যেদিকে মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র এরকম করে যে অসিলেট করছে, মানে তড়িৎ ক্ষেত্রের যে অসিলেশন হচ্ছে, মানে দোলন হচ্ছে আমি যদি বলি, আর এদিকে চৌম্বক ক্ষেত্রেরও হচ্ছে এরকম করে এর সঙ্গে লম্বভাবে, ঠিক আছে। মানে একটা ধরো এই বরাবর হচ্ছে আর একটা এই রকমভাবে হচ্ছে, ঠিক আছে। দুজনের সঙ্গে লম্বভাবে তড়িৎচুম্বকের তরঙ্গ তৈরি হবে। তাহলে এখানে কি হচ্ছে, লম্বভাবে হচ্ছে দুজনের, ঠিক আছে। আলোর যে গতির অভিমুখ আর ওখানে যে স্পন্দনটা হচ্ছে, ঠিক আছে, সেটা কি হবে, পরস্পর লম্ব। এই জন্য আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো কি হচ্ছে, তির্যক তরঙ্গ। আর এটা তো বলা হলো। তাহলে এতগুলো ছিল কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এখানে বোঝার শুধু ছিল কি, যে তির্যক তরঙ্গ কি হচ্ছে। তির্যক তরঙ্গ হচ্ছে কি, যে তরঙ্গের যে গতির অভিমুখ
আর মাধ্যমের যে কণা আছে তাদের যে মানে হচ্ছে স্পন্দনের অভিমুখ সেটা কি হবে, পরস্পর লম্ব হবে। ব্যাস এতটা হলো। এরপরে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের বেগ, এগুলো আগে একবার বলেছিলাম, তবু একবার বলছি যে কোনটা মাধ্যম পরিবর্তন হলেও পরিবর্তন হয় না, বলেছিলাম কিছু এরকম। হ্যাঁ বলেছ। আলোর ক্ষেত্রে আলোর গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক, এই তিনটের কথা বলছি। কি কি বলছি? গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে কি কম্পাঙ্ক। এই তিনটের মধ্যে কোনটা, ধরো এটা একটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, যদি আলো এই মাধ্যম থেকে এই মাধ্যমে যায় তাহলে কোনটা পরিবর্তন হয় আর কোনটা পরিবর্তন হয় না? বেগ পরিবর্তন হয়তো জানিস, বায়ুতে যা গতিবেগ হবে জলে আলাদা হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয় জানিস, বায়ুতে যে তরঙ্গ দৈর্ঘ্য হবে জলে আলাদা হবে। কম্পাঙ্ক কিন্তু পরিবর্তন হবে না। কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্ক হচ্ছে আলো যেখান থেকে আসছে সেই উৎসের উপর নির্ভর করে। মানে এই বাল্ব থেকে আলো আসছে, তো এই বাল্বের মধ্যে কণাগুলোর যে কম্পন হচ্ছিল সেখান থেকে আলো নিঃসৃত হয়েছে, সেই কম্পাঙ্কের আলোটা নিঃসৃত হয়েছে। এবারে এই আলোটা বায়ুর মধ্য দিয়ে যাক কি জলের মধ্য দিয়ে যাক, কম্পাঙ্ক একই থাকবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? প্রথমে তরঙ্গের কম্পাঙ্ক। তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক কি হচ্ছে? তরঙ্গের গতিপথে অবস্থিত, তরঙ্গের গতিপথে অবস্থিত তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কম্পমান কোন কণার কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তরঙ্গটির কম্পাঙ্ক বলে। তাকে তরঙ্গটির কম্পাঙ্ক বলে। তো এখানে ব্যাপার হচ্ছে কি যে যে তরঙ্গটা যে যাচ্ছে, যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, সেই মাধ্যমের কণা তো কি হবে? কম্পন হবে। যখন জলটা যাচ্ছিল, জলের যে তরঙ্গটা যাচ্ছিল সেখানে যে শোলা ছিল, সেই শোলাটা কি হচ্ছে? ওপর নিচে হচ্ছিল। হ্যাঁ, শোলা ওপর নিচে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু জলের কণাও কিন্তু ওপর নিচেই হবে, তাই না? শোলাটা দিয়ে কেন উদাহরণ দিচ্ছি, কেন কি শোলাটাকে আমরা দেখতে পাবো, জলের কণাটাকে অত ভালোভাবে বুঝতে পারি না যে ওপর নিচে হচ্ছে বলে। তো তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কম্পমান কোনো কণা, যে তরঙ্গটা যে মাধ্যমের মধ্যে যাচ্ছে সেই মাধ্যমের যে কণা আছে সেটা যে কম্পন হচ্ছে, সেটা 1 সেকেন্ডে কটা কম্পন করবে? দেখা গেল হচ্ছে কি এখান দিয়ে আমি হচ্ছে ঢিল ফেলেছি, সেটা তরঙ্গটা তো যাচ্ছে পাড়ের দিকে, এই কণাটা 1 সেকেন্ডে এক সেকেন্ডে ধরো 3 বার ওপর নিচে হয়ে গেল। 1 সেকেন্ডে 3 বার মানে কি? ধর প্রথমে এখানে ছিল, ওপরে উঠে আবার নিচে নেমে আবার এইখানে চলে এলো, এটা হলো একবার। মানে ধরো এখানে ছিল কণাটা, ওপরে উঠলো, নিচে নামলো, আবার সেম জায়গায় চলে এলো, এটা হলো একবার। এরকম করে 3 বার হয়ে গেল। 1 সেকেন্ডে কবার হলো? 3 বার। তাহলে এর কম্পন কত হবে? 3 পার সেকেন্ড। কি হবে? 3 পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 3 বার। তাহলে কম্পনের যে একক কি হতে পারে? পার সেকেন্ড, এটাকে হার্টজও বলে। ঠিক আছে, কম্পনের একক কি হবে?
কম্পনের একক হবে, একক হলো সেকেন্ড টু দি পাওয়ার -1 বা হার্জ। এটাকে বাংলায় বলতে পারিস হ্যাকা বোরকা জয়রেব, হার্জ। তাহলে হার্জ হচ্ছে কি সেকেন্ড টু দি পাওয়ার -1। তো যদি বলে কোনো তরঙ্গের কম্পাঙ্ক 10 হার্জ, মানে কি কোনো তরঙ্গের কম্পাঙ্ক 10 হার্জ বলতে তরঙ্গটা যখন মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন মাধ্যমের যে কণা সেটা 1 সেকেন্ডে 10 বার পূর্ণ কম্পন সম্পন্ন করবে। ক্লিয়ার হয়েছে? 1 সেকেন্ডে 10 বার পূর্ণ কম্পন সম্পন্ন করবে। বেশ, এরপরে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের কম্পাঙ্ক হয়ে গেল, এবার হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, ধরো আমি যদি বলি যে কণাটা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় নিচ্ছে কত, যদি বলি একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময়, ঠিক আছে, সময় লাগে, আমি ধরো বলে দিচ্ছি এখানে সম্পন্ন করতে সময় লাগছে 0.1 সেকেন্ড, মানে এটা 0.1 সেকেন্ডে একবার করে নিচ্ছে। তো এই যে সময়টা, এটাকে কি বলে? এটাকে বলে পর্যায়কাল। মানে একবার যদি কোনো কিছু হচ্ছে পূর্ণ কম্পন সম্পন্ন করছে, সেটা হচ্ছে কি পর্যায়কাল। এটাকে কি বলে? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? পর্যায়কাল যাকে আমরা টি বলি, টাইম পিরিয়ড বলি, সেই টাইম পিরিয়ডটা হচ্ছে কি একবার পূর্ণ কম্পন করতে যে সময় লাগে বা সময় লাগে, এটাই। ঠিক আছে, আমি এটাও অঙ্ক দিচ্ছি কি 0.1 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমি যদি বলি যে 0.1 সেকেন্ডে কটা পূর্ণ কম্পন হয়েছে? একটা। 0.1 সেকেন্ডে পূর্ণ কম্পন হয় কটা? একটি। 0.1 সেকেন্ডে পূর্ণ কম্পন কটা হয়েছে? একটা। আমি যদি বলি এবার আমাকে কম্পাঙ্কের সংজ্ঞা কি বলছিল, 1 সেকেন্ডে কটা পূর্ণ কম্পন হবে, তাহলে ঐকিক নিয়মে যাবে 0.1 সেকেন্ডে পূর্ণ কম্পন হয় একটা, তাহলে 1 সেকেন্ডে কটা হবে? 1/0.1 সেকেন্ড। তো নিচে আছে, পয়েন্ট উঠে গেল, এখানে হবে কত? 10। তাহলে কত হবে? 10 নিচে সেকেন্ড আছে, মানে সেকেন্ড টু দি পাওয়ার -1, বা এখানে 10টি আমি বলে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা হচ্ছে কম্পাঙ্ককে আমরা কি বলি? এফ বলি। কম্পাঙ্ককে কি বলি? কম্পাঙ্ককে বলি এফ। এফ মানে ফ্রিকোয়েন্সি। আর পর্যায়কালকে কি বলি? টাইম, টি বলি। তাহলে হিসাব অনুযায়ী কি, যে টি সেকেন্ডে, মানে যদি কারোর পর্যায়কাল টি হয়, তাহলে মানে কি টি সেকেন্ডে কটা হয়? একটা। তাহলে 1 সেকেন্ডে কটা হয়? 1/t। এটা মানেই কি কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্ককে আমরা কি লিখতে পারি? এটা আগেও বলেছিলাম, কম্পাঙ্ককে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজিক্যালস টু কি হয়? 1/t। এফ ইজিক্যালস টু কি হয় না? 1/t। তার মানে কারোর যদি পর্যায়কাল দেওয়া থাকে, সেখান থেকে কম্পাঙ্ক চলে আসবে। পর্যায়কাল যদি দেওয়া থাকে, যেটাই দেওয়া থাকবে 1/, করে দিলে কিন্তু কম্পাঙ্ক চলে আসবে। ঠিক আছে, পর্যায়কাল দেওয়া থাকলে 1/, করে দিলে সেখান থেকে কম্পাঙ্ক চলে আসবে। ব্যাস, এটা টুকে নে সবাই। তারপরে বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের বেগ। তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে কি তরঙ্গের বেগ। তো একটা কোশ্চেন বলেছি কি, আলোক রশ্মি জল থেকে কোথায় যাচ্ছে? এটা জল থেকে বায়ুতে যাচ্ছে, তাই তো? আলোক রশ্মি যাচ্ছে জল থেকে বায়ুতে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে না কাছে আসবে? দূরে সরে যাবে। ঠিক আছে, দূরে সরে যাবে। এটা কেন কি? এটা ঘন মাধ্যম জল, বায়ু লঘু মাধ্যম, ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে যাবে। জলের প্রতিসরাঙ্ক কত বলেছে? মিউ ওয়াটার 4/3। আর বায়ুর প্রতিসরাঙ্ক তো আমরা জানি 1 হয়। ঠিক আছে, বলেছে কি যে আলোক রশ্মিটা মাধ্যমের বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে অবিলম্বের সঙ্গে কত হবে?
60 ডিগ্রি। তাহলে এখানে কি হওয়া উচিত, এই কোণটাকে আমি কি ধরে নেব, আর। কি ধরবো, আর। তাহলে সাইন 60 মানে সাইন আই বাই সাইন আর হয় না, সাইন আই বাই সাইন আর সমান এখানে কি হবে, মিউ কি হবে, মিউ এ মিউ জি হবে, জি বলছি ডাব্লু, এ মিউ ডাব্লু হবে, হ্যাঁ কি না বল। জলের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটাকে আমরা কি লিখি, মিউ ডাব্লু বাই মিউ এ লিখি তো, হ্যাঁ লিখি এটাকে। সাইন আই মানে কত, 60 ডিগ্রি বাই সাইন আর, সাইন 60 ডিগ্রির মান কত কে বলবে, সাইন 60 ডিগ্রির মান দেখেছিস, মুখস্থ করিস নি, এগুলো তো লিখে দিয়েছি, আমার কাজটা হয়ে গেছে, তো মুখস্থ করিস নি কেন, কবে হবে, কবে হবে এগুলো, √3/2। কয়েকটা মান বলেছিলাম, সাইন 0-এর মান 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1/√2, সাইন 60-এর মান √3/2, সাইন 90-এর মান 1, ব্যাস এই কটা মান মুখস্থ হয়নি এতদিনে, খাতা খুললে তো মুখস্থ হবে, √3/2 সাইন আর। আচ্ছা, জলের প্রতিসরাঙ্ক কত, 4/3 বাই নিচে কত 1, এটা কি হবে √3/2, নিচে আছে কত সাইন আর, সমান কি হচ্ছে 4/3, বা এটা কি হবে, কোনাকুনি গুণ করে দিয়ে যা হবে এখান থেকে কি হবে, এটা গুণ হলে কত হবে 8, 4 2 8 সাইন আর সমান কত হবে 3√3, বা সাইন আর সমান 3√3/8। এবার আমি বলেছিলাম যে কোনো সময় যদি এরকম আসে তাহলে আরটাকে কি লিখি, সাইন ইনভার্স, মানে মাইনাস চলে যাবে ওখানে, √3√3/8, মানে আর যদি লিখি সাইন টু দি পাওয়ার, এটাকে টু দি পাওয়ার -1 নয়, এটাকে বলে সাইন ইনভার্স, মানে যদি এরকম হয় না, যদি দেওয়া থাকে সাইন থিটা সমান হাফ, তো আমরা কি লিখি, থিটা সমান সাইন ইনভার্স হাফ। এবার এইটা কিন্তু, এইটা মানে কি তোরা, এইটা মানে 1/sin হাফ করে দিস না আবার, এখানে টু দি পাওয়ার, এটা মানে ইনভার্স, এইখানে থিটার মান আসবে কত 30 ডিগ্রি, কেন আমরা সাইন থিটা মানে সাইন কতর মান হাফ জানি, 30-এর মান, এটা কিন্তু সাইন ইনভার্স হাফ মানে এটা একটা কোণ, সাইন টু দি পাওয়ার -1 মানে 1/sin এরকম নয় কিন্তু, এটা একটা কোণ, তো এখানেও কিন্তু এটা একটা কোণ হচ্ছে, কত না আর এর মান কত হবে, সাইন ইনভার্স 3√3/8, ঠিক আছে। তো এরকম কোশ্চেন দাঁড়াচ্ছে। এরপরে আসছি যেখানে চলছিল, সেটা হচ্ছে কি, যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বলি ওয়েভ লেন্থ, ঠিক আছে, ওয়েভ লেন্থ, যাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে কি বলবো, তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো মাধ্যমের, তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো মাধ্যমের, অবস্থিত মাধ্যমের কোনো কণার একটি পূর্ণ কম্পনের ফলে, একটি পূর্ণ কম্পনের ফলে, একটি পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে।
তাহলে কি হচ্ছে না, তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোনো কণার একটি পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মানে কি হচ্ছে, এখানে যে আমি দেখিয়েছিলাম না যে এই যে তরঙ্গটা যাচ্ছে, তো সেখানে ওই যে জলের কণাটা একবার পূর্ণ কম্পন হলো, উঠে আবার এখানে চলে এলো, এই একবার পূর্ণ কম্পনটা যে সময় হয়েছে সেই সময় তরঙ্গটা কতটা চলে গেছে সেটা হবে কি এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সিজিএস একক কি হবে, দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের সিজিএস একক কি হয় সেন্টিমিটার, এসআই একক কি হবে মিটার। তাহলে তরঙ্গের সিজিএস একক কি হবে সেন্টিমিটার, এসআই একক হবে মিটার। আচ্ছা আমি একটু আগে অ্যাংস্ট্রম বলেছিলাম না, এক অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, লিখে নে। এক অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, এক ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, এক ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। এক মিলিমিটার মানে জানিস কি হয়, এক মাইক্রোমিটার মানে হয় 10⁻⁻6 মিটার, এক মিলিমিটার মানে হয় 10⁻⁻3 মিটার। একসঙ্গে বলে দিয়েছি এক এক করে, মাইক্রোমিটার, মিলিমিটার, ন্যানোমিটার এগুলো একটু জানা দরকার। ওকে, নেক্সট আসছে কি না তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ কোন মাধ্যমে একক সময়ে, মাধ্যম কেন বলবো আমি, মাধ্যমের নাও তো হতে পারে না, কোন তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, কোন তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলে, তাকে তরঙ্গের বেগ বলে। আমরা তরঙ্গের বেগকে ভি দিয়ে লিখি, ঠিক আছে, ভি। আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি, ল্যামডা দিয়ে লিখি, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে লিখি। এবারে আমি যদি বলি যে এই তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এবং কম্পাঙ্ক এদের মধ্যে কি সম্পর্ক হতে পারে। দেখ একটা তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা, তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই ল্যামডা দূরত্বটা যেতে কত সময় লাগবে, টি সময়। কারণ কি একবার পূর্ণ কম্পন করতে যে সময় লাগে সেটাকে কি বলে, পর্যায়কাল টি। তাহলে টি সময়ে কত দূরত্ব যাচ্ছে, টি সেকেন্ডে, এটা হচ্ছে পর্যায়কাল। টি সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, টি সেকেন্ডে দূরত্ব যাচ্ছে কত, ল্যামডা, তাই তো। তাহলে বেগ আমরা কি জানি, আমরা বেগ মানে কি জানি, দূরত্ব বাই সময়, দূরত্ব মানে কি ল্যামডা বাই সময়। তাহলে ভি কত হবে, ল্যামডা বাই টি, এটা আগেও করা হয়েছিল। তাহলে ভি ইজিক্যালস টু কি হচ্ছে, ল্যামডা বাই টি, মানে আমি কি লিখতে পারি 1/t, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে লেখা যেতে পারে ভি ইজিক্যালস টু ল্যামডা ইন্টু এফ, এটাকে লিখে ভি ইজিক্যালস টু এফ ল্যামডা। আর আমরা কি লিখি, আলোর গতিবেগকে লিখি সি, সি সমান নিউ ল্যামডা, মানে এখানে বেগটাই হচ্ছে সি, আর অনেক সময় ফ্রিকোয়েন্সি এফ কে নিউ দিয়েও লেখে, নিউ, ঠিক আছে। ভি ইজিক্যালস টু এফ ল্যামডা যা, সি ইজিক্যালস টু নিউ ল্যামডাও একই ব্যাপার, ঠিক আছে। আমরা আলোর ক্ষেত্রে এটা লিখি, কেন কি আলোর গতিবেগটাকে আমরা কি ধরি, সি ধরি, আর অন্যান্য যে কোনো তরঙ্গের ক্ষেত্রে আমরা কি ধরি, ভি ধরি, ঠিক আছে, ভি ধরি। এবার বল মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, পড়া হয়েছিল, এখন যেগুলো হচ্ছে না সেগুলো আগে একটু একটু করে পড়া হয়েছে, ঠিক আছে। তো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক লিখে নে, লিখে নে এটা, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, শুধু এটুকু এইখান থেকে লিখে নেবে, বেগ সমান ল্যামডা বাই টি, ব্যাস। বেগ সমান কি হবে, ল্যামডা বাই টি। তাহলে ভি ইজিক্যালস টু ল্যামডা বাই টি, ভি ইজিক্যালস টু ল্যামডা ইন্টু 1/t, ভি ইজিক্যালস টু ল্যামডা এফ, ভি ইজিক্যালস টু কি হচ্ছে, ল্যামডা এফ।
একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, লেখ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম হলে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তার কম্পাঙ্ক কত হবে? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি 3000 অ্যাংস্ট্রম হয় তাহলে তার কম্পাঙ্ক কত হবে? কোন ফর্মুলা দিয়ে যাবে? এই যে এক্ষুনি করলাম, v = f ল্যামডা। এখানে কি দেওয়া আছে? শুধু তো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কত? ল্যামডা কত? 3000 অ্যাংস্ট্রম দেওয়া আছে, ঠিক আছে। আর কিছু দেওয়া আছে? কি বার করতে বলেছে? কম্পাঙ্ক মানে f জিজ্ঞেস করেছে। তাহলে যদি ল্যামডা দেওয়া থাকে, f জিজ্ঞেস, ভি তো দরকার। ভি কোথা থেকে পাবো? হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে দিয়েছে না? তার মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ কি হবে এখানে? 3 × 8 মিটার পার সেকেন্ড। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এটা আছে। তাহলে এখানে যখন আমি মান বসাতে যাব, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এফ, ল্যামডার মান কি 3000ই বসিয়ে দেব? না, 3000 অ্যাংস্ট্রম আছে, এটাকে কি করতে হবে? 3000 অ্যাংস্ট্রম মানে 3000 গুণিতক 10⁻⁻10 মিটার। 3000 তো আছে, অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, এটা বসাতে হবে। তাহলে কত হবে? 3000 গুণিতক 10⁻⁻10 মিটার। তাহলে এ সাইডে এসআই একক, এ সাইডেও এসআই একক হয়ে গেল। তাহলে এফ কত হবে? 3 × 10⁸ বাই কত হবে? 3000 আছে এখানে, ইন্টু 10⁻⁻10। তাহলে এফ কত হচ্ছে? দেখ, 3 × 10⁸, আর এটাকেও আমি করে নিলাম 3 10⁻⁻10, তো এখানে ছিল আগে থেকে। শুধু যদি 3 লিখি তাহলে কি হবে? 10⁻3। 3000 মানে কি? 3 × 10⁻3, বুঝতে পারছিস না? 3000 গুণিতক 10⁻⁻10 মানে কি? 3 যদি লিখি, 3 লিখে কত লেখা উচিত? 1000। 3000কে কি লিখবো? 3 লিখে 1000, 1000 মানে 10⁻3 ইন্টু 10⁻⁻10। তাহলে 3টা 3 থাকলো, 10 কত হচ্ছে? 3, 10 কত হচ্ছে? 3 - 10। 3 - 10 মানে কত হচ্ছে? দেখ, এক কাজ করি, 3 - 10 মানে পাওয়ার কি হয়? যোগ হয়ে যায় না? পাওয়ার যোগ হয় না? গুণে থাকলে কি হয়? দুজন একই সংখ্যার যদি গুণ হয়, পাওয়ার যদি আলাদা হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে +3 - 10, তাহলে কত হবে? 3 × 10⁻⁻7। তো ওটাই এখানে লিখছি। কি? ও, 3 × 10⁻⁻7। 3 3 কেটে যাচ্ছে, তাহলে কত হবে? 10⁸। এই দেখ, 10⁸/10⁻⁻7, 10⁸ -7 ওপরে উঠলে কি হবে? +7। তাহলে উত্তর কত হয়ে যাবে? 10⁻15। এটা হচ্ছে কি? এফ। এফ মানে কি? হার্জ আসবে, HZ। হার্জ আছে 10⁻15 হার্জ। তাহলে এফ এর ভ্যালু কত আসছে? 10⁻15 হার্জ উত্তর আসছে, ঠিক আছে? 10⁻15 হার্জ। তড়িৎচুম্বকীয় বর্ণালী কি হবে? দেখ, আমি হচ্ছে যখন প্রিজম বলেছিলাম, এই প্রিজমে সাদা আলো পড়লে সেটা কি হতো? 7টা বর্ণে বিভক্ত হয়ে যেত না? 7টা বর্ণে বিভক্ত হয়ে যেত, তাই তো? এইরকম কতগুলো বর্ণে বিভক্ত হয়ে যেত? কতগুলো বর্ণে বিভক্ত হয়ে যেত সাদা আলো?
তো এই যে পরপর পরপর বিভিন্ন বর্ণের আলোক রশ্মি যে আছে, এটাকে কি বলে? বর্ণালী বলে। কি বলে? বর্ণালী বলে। তো এখানে দেখ লাল, ঠিক আছে, এখানে এরকম করে সাজালে কি হচ্ছে? বেনিয়া সহকলা, ঠিক আছে, মানে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, এরকম এগুলো হচ্ছে কি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার চেয়ে নিচেরটা তরঙ্গ দৈর্ঘ্য কম, তার চেয়ে এটা কম, তার চেয়ে এটা কম, এরকম করে সাজানো হচ্ছে। মানে মানে এখানে যে মানে এখানে যে আলোগুলো আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পরপর পরপর কমছে, ঠিক আছে, উপরে হচ্ছে কি সবচেয়ে বেশি, নিচে হচ্ছে সবচেয়ে কম। তো এটা তো দৃশ্যমান আলো, মানে এগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বেগুনি, নীল, এরকম গুলো দেখতে পাচ্ছি এগুলোকে। ঠিক একই রকম ভাবে এখানে যে বর্ণালী বলছি, তড়িৎ চুম্বকীয় বর্ণালীও বলবো। কিরকম না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যত আছে তাদেরকে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমি পরপর পরপর সাজাই, তাহলে যেটা পাবো সেটা হবে কি তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এখানে কি হচ্ছে? দৃশ্যমান আলোর বেনিয়া সহকলা এরকম করে সিকোয়েন্স করে সাজানো আছে, তাহলে এটা একটা হচ্ছে কি সাদা আলোর বর্ণালী হচ্ছে। ঠিক একই রকম ভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গেরও বর্ণালী হবে। কিরকম হবে? লেখ তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি লিখবো? বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে, বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক অনুযায়ী পরপর পরপর বিভিন্ন শ্রেণীতে সাজালে, যে বর্ণালী তৈরি হয়, যে বর্ণালী তৈরি হয় তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে। তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে। তাহলে এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোকে আমি কি করছি? সাজাচ্ছি। এই জন্য এটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী হবে। কিভাবে সাজাচ্ছি? না তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক, যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য কম থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশির দিকে সাজাতে পারি, হতে পারে, বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি থেকে কমের দিকে একটা সিকোয়েন্সে সাজাতে হবে, বা কম্পাঙ্ক নিয়েও সাজাতে পারি। এই তড়িৎ চুম্বকীয় বর্ণালীর দুটো পার্ট থাকে। তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী আছে তার দুটো পার্ট থাকতে পারে, একটা হচ্ছে কি দৃশ্যমান বর্ণালী, একটা হচ্ছে কি অদৃশ্য বর্ণালী। অদৃশ্য বর্ণালী এর নাম দেখে বোঝা যাচ্ছে? বলেছিলাম না একটু আগে যে গড়ে 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম এর মধ্যে যেগুলো থাকে তাদেরকে আমরা কি করতে পারি? দেখতে পারি। তো ওটা হয়ে যাবে কি দৃশ্যমান বর্ণালী। তাহলে গড়ে যদি আমি বলি 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম, ঠিক আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা একে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এটা কি হবে? দৃশ্যমান বর্ণালী, তাই না? তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য 4000-এর চেয়ে কম দেখতে পাবো না, যার তরঙ্গ দৈর্ঘ্য 7000-এর চেয়ে বেশি তাদেরকেও দেখতে পাবো না। তাহলে তোদের বইতে একটা মান দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে? 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম। মানে এটা করার কারণ কি? এগুলো হচ্ছে কি বলতো গড় মান, যে ঠিক একদম এই মানটাতেই হবে এরকমটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে, অ্যাভারেজে নিচ্ছে। তাহলে কি বলবো? দৃশ্যমান বর্ণালী আমি আগেই বলে দিয়েছি যে আলো কাকে বলে। আলোর যে সংজ্ঞাটা বলেছিলাম না, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের
এই 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে যে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো আছে তাদেরকে আমাদের চোখ দেখতে পায়, এই জন্য হচ্ছে কি দৃশ্যমান আলোকরশ্মি, দৃশ্যমান বর্ণালী বলছে এটাকে। অদৃশ্য মানে যেগুলোকে আমরা দেখতে পাবো না। এবারে তড়িৎচুম্বকীয় বর্ণালীকে আমি কি করছি না, পরপর পরপর যদি সাজাই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কিভাবে মনে রাখবি, তোরা একটাই জিনিস এরকম করে মনে রাখবি, গামা রশ্মি, তারপরে আসবে কি এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা ইউভি রে বলি, গামাকে আমরা এরকম করে লিখি গামা, ঠিক আছে? এটা হচ্ছে কি গামা রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মিকে আমরা ইউভি আলট্রাভায়োলেট বলি, ইউভি রে। তারপরেই চলে আসবে কি দৃশ্যমান আলোক রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। তারপরে চলে আসবে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। তারপরে আসবে মাইক্রোওয়েভ, মাইক্রো তরঙ্গ বলে এটাকে, মাইক্রোওয়েভ বলে ইংরেজিতে, বা অণু তরঙ্গ বলে, অণু তরঙ্গ, মাইক্রোওয়েভ বা অণু তরঙ্গ। তারপরে আসবে কি বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ জানিস, এই যে রেডিও চলে বা টিভি, এই সমস্ত, এটা হচ্ছে বেতার তরঙ্গ, ঠিক আছে? তো এখানে কি যেটা করা আছে কি না, তরঙ্গ দৈর্ঘ্য কম থেকে বেশির দিকে সাজানো আছে। কিভাবে সাজানো আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কম তরঙ্গ দৈর্ঘ্য থেকে কি হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের দিকে, বেশি তরঙ্গ দৈর্ঘ্য। মানে যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা, সবচেয়ে কম কোন দিকে আছে, গামা, মানে গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ, সবচেয়ে কম কার, গামা, সবচেয়ে বেশি হচ্ছে বেতার তরঙ্গ, ঠিক আছে? এটা তো হয়েছে। আচ্ছা, সবচেয়ে কম এটা, সবচেয়ে বেশি এটা। এবারে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার কম্পাঙ্ক কি হবে সেটা একটা ব্যাপার। কিরকম, এই দেখ, এই যে ফর্মুলাটা সি ইজিক্যালস টু এফ ল্যামডা বলেছিলাম তো, সি ইজিক্যালস টু এফ ল্যামডা। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে সবগুলোর গতিবেগ কিন্তু সমান, সি কি হচ্ছে, সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে সবার বেগ সমান। মানে এটা কি হবে, ধ্রুবক হবে না, সবার ক্ষেত্রে সমান। তো মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেই বলছি শুধু, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে, এবং এটা তো শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি আলোর ক্ষেত্রে, যদি আলো হচ্ছে জল থেকে বায়ুতে যায়, তখন কিন্তু আলোর গতিবেগ পাল্টে যাবে। কিন্তু আলোর বেলায় আমি তো একটাই আলোক রশ্মি নিচ্ছি না, ওখানে তুলনাটা কেমন হচ্ছে, আমি একটাই আলোক রশ্মি নিচ্ছি, সেটা লাল আলো ধরে নিচ্ছি, সেই লাল আলোর কম্পাঙ্ক এখানে যা থাকবে এখানে গেলেও তাই থাকবে। এখানে কিন্তু আলাদাভাবে ব্যাখ্যা হচ্ছে যে আলো বায়ু থেকে জলে যাচ্ছে, লাল আলো পড়ছে, তো লাল আলোর কম্পাঙ্ক ঠিকঠাক আছে, এখানে লাল আলোর গতিবেগ যা এখানে আলাদা, এখানে লাল আলোর তরঙ্গ যা হবে এখানে আলাদা, মানে এখানে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পাল্টেছে, কম্পাঙ্ক ঠিক আছে। এখানে উৎসের উপরে কেন, একটাই আলোক রশ্মি এসে পড়েছে। আর এখানে যে তুলনাটা করছি, এটা কিসের তুলনা করছি, এখানে আমি তুলনা করছি গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, এতগুলো আলাদা আলাদা রশ্মি, এদের মধ্যে তুলনা করছি কি যে সবার বেগ সমান। তড়িৎচুম্বকীয় তরঙ্গের এতগুলো তরঙ্গের সবার কোনটা সমান হচ্ছে, বেগ সমান, এই জন্য এটা ধ্রুবক। তাহলে এফ ল্যামডা, তাহলে আমি কি বলতে পারি, এফ ইজিক্যালস টু ধ্রুবক বাই ল্যামডা। তার মানে কি এফ প্রপোর্শনাল টু 1/λ, মানে কি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কম হবে।
মানে এখানে কি লিখবো, কম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বেশি কম্পাঙ্ক, কি হবে বেশি কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্ক। মানে এতটা থেকে কি বোঝা গেল, যে এই যে আমরা যে সাজিয়েছি গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি করে যে সাজিয়েছি, এখানে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, গামা রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, আর বেতার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম। আরেকটা জিনিস, যার কম্পাঙ্ক বেশি হয় তার শক্তি বেশি হয়। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দে, কম্পাঙ্কর দরকার, শক্তির দরকার নেই, এখানে আছে। এবারে বইতে কিছু কিছু জিনিস আছে, সেগুলো তোদেরকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে কি, যে টেবিলটা আছে, এই যে টেবিলটা, এই টেবিলটা যে আছে, যে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির উৎস, ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব, এগুলো মুখস্থ করতে হবে। অতিবেগুনি রশ্মির উৎস, অতিবেগুনি রশ্মি কোথা থেকে হতে পারে না, সূর্য, মার্কারি, ভেপার ল্যাম্প, ঠিক আছে, এগুলো থেকে অতিবেগুনি রশ্মি তৈরি হতে পারে। ব্যবহার, অতিবেগুনি রশ্মির কি ব্যবহার হয় না, মানব দেহে ভিটামিন ডি তৈরি করে। তোরা জানিস যে বাচ্চা ছেলে যখন জন্ম হয় কি করা হয়, সরষের তেল মাখিয়ে কিছুটা রোদে শুইয়ে দেওয়া হয়। এটার কারণ কি না, ওই সূর্যের রশ্মি যখন ওই শরীরে এসে পড়বে, সরষের তেলের সঙ্গে এ করে ওটা ভিটামিন ডি তৈরি করবে। ঠিক আছে, অতিবেগুনি রশ্মি থেকে। সার্জিক্যাল যন্ত্রপাতি ও পানীয় জলে জীবাণুমুক্ত করা হয়। জানিস যখন হচ্ছে কোনো ডাক্তার মানে কোনো অপারেশন করার পরে একজনের তো কাটাছেড়া করলে, এবার যন্ত্রগুলোকে কি করবে, ওগুলোকে তো জীবাণুমুক্ত করতে হবে, সেগুলো তো নিয়ে তো অন্য জনের তো করা যাবে না। তো ওখানে কী করা হয়, গরম জলে তো ধোয়া হয়, ঠিক আছে, কিন্তু আরও কী হয় না, অতিবেগুনি রশ্মি ওর মধ্য দিয়ে, ওটাকে অতিবেগুনি রশ্মিতে রেখে দেওয়া হলে কী হবে, ওর মধ্যে যত জীবাণু ছিল সব মারা যাবে। পদার্থের আণবিক গঠন জানার জন্য, মূল্যবান পাথর এবং বিশেষ কিছু পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের কাজেও অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। ক্ষতিকারক প্রভাব, কি কি ক্ষতিকারক প্রভাব হতে পারে না, শরীরের উপর দীর্ঘদিন পড়লে ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, ত্বকে ক্যান্সার সৃষ্টি, তোরা জানিস যে ওজোন হোল, ঠিক আছে, ওজোন হোলের জন্য কি হচ্ছে, অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে, ফলে কী হবে, এটাতে ক্যান্সারের প্রবণতা বাড়াবে। অতিবেগুনি রশ্মি যদি বেশি মাত্রায় ভূপৃষ্ঠে চলে আসে, তাহলে কী হবে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, ফলে দৃষ্টিশক্তি হারাতে পারে। এক্স রশ্মির উৎপত্তি কোথা থেকে না, এক্স রশ্মি টিউব, এক্স রশ্মি ব্যবহার করা যায়, মানে এক্স রশ্মি তৈরি করা হয় একটা পদ্ধতিতে যাকে বলে কুলিজ নল, সেখান থেকে এক্স রশ্মি তৈরি করা যায়। নক্ষত্র থেকেও এক্স রশ্মি আসতে পারে। কি কি ব্যবহার না, রেডিওগ্রাফির কাজে, হাড়, দাঁতের চিকিৎসা, এক্স রে দেখেছিস তো, যে কারো কিছু হাড় ভেঙে গেলে ডাক্তার এক্স রে করে, তো ওখানে কি হচ্ছে যে বোঝা যায়। আর কি, রেডিও থেরাপির কাজে, বৈজ্ঞানিক গবেষণায়, শিল্পক্ষেত্রে, ঢালাই ওয়েল্ডিংয়ের ত্রুটি নির্ণয়, মানে কোথাও যে কোনো জায়গায় ঢালাই হয়ে গেছে, কোথাও যদি মানে ফাটা থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে, তাহলে এক্স রশ্মি ওখান থেকে প্রবেশ করিয়ে বুঝে যাবে যে কোথায় কোনো প্রবলেম আছে কিনা। মানবদেহে এক্স রশ্মি পড়লে ক্ষতের সৃষ্টি হয়, রক্তের শ্বেত কণিকা নষ্ট হয়ে যায়। শ্বেত কণিকা নষ্ট হচ্ছে, গামা রশ্মির এখানে উৎস আছে তেজস্ক্রিয় পদার্থ, নিউক্লিয় বিক্রিয়া। তোরা তো আলফা বিটা গামা রশ্মি জানিস তেজস্ক্রিয় পদার্থ থেকে তৈরি হয়। তো এটার হচ্ছে ব্যবহার কি, রেডিওথেরাপি ও ক্যান্সারের চিকিৎসাতে। ক্যান্সার হলে তোরা জানিস যে কেমো দেয়, বলে না, ক্যান্সারের চিকিৎসাতে কেমো দেয় বলে। তো কেমো দেওয়ার কারণ, কেমো দেওয়া মানে এখানে কি, যে ক্যান্সার যে কোষগুলো সেগুলোকে গামা রশ্মি দিয়ে, গামা রশ্মি এখানে হিট করা হবে, ঠিক আছে, গামা রশ্মি ফেলা হবে, ফেলা হলে কী হবে, ওই কোষগুলোকে পুড়িয়ে মেরে ফেলবে, ফলে কী হবে, ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দেয় এখানে এইভাবে। খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় মাইক্রো অর্গানিজম ধ্বংস করতে, নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামা রশ্মিও ব্যবহার করা হয়। আর এর ক্ষতিকারক প্রভাব কি না, ডিএনএর মিউটেশন তথা ক্যান্সারের তীব্র সম্ভাবনা। ঠিক আছে, আলোর বিক্ষেপণ একটু বাকি থেকে যাচ্ছে। আলোর বিক্ষেপণ পড়ার পরে এই চ্যাপ্টারের যে অনুশীলনী,
সেই কোশ্চেন করব, আর একটা ডেট যাবে, গেলে এটা পুরোটা কমপ্লিট হবে। ঠিক আছে, পরের দিন কি পড়ে আসবি, পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবি যার যা প্রবলেম থাকে, আর ওখান থেকে অনুশীলনের কোশ্চেন করা হবে। ঠিক আছে, অনুশীলনের কোশ্চেন করতে হবে ওখান থেকে। মার্কারি, মার্কারি হচ্ছে পারদ, পারদ, পারদকে ইংরেজিতে মার্কারি বলে। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকছে তাহলে।